রাজা লাল ও নীলকে প্রতারিত করে রাজা পরশুরাম এখানকার রাজা হয়েছিল। তো পরশুরামের রাজত্বকালও কিন্তু এখানে খুব বেশি দিন টেকেনি। হজরত শাহ সুলতান বুলখি মাইসারোয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পরাজিত হয়ে পরশুরাম এবং পরশুরামের বোন যখন বন্দী হয়েছিল, তখন এই ওয়ালের কাছেই কোনো রোমের মধ্যে কিন্তু পরশুরামের বোন শিলাদেবীকে বন্দি করে রাখা হয়েছিল। শিলাদেবী সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে গিয়ে যেখানে আত্মহত্যা করেছিল, ঠিক সেই জায়গার নামে কিন্তু শিলাদেবীর ঘাট। আমরা এখন শিলাদেবীর ঘাটে যাব, চলুন শিলাদেবীর ঘাটে ঘুরে আসি। এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা আসলে করতোয়া নদী। আর পরশুরামের যে বোন ছিল শিলাদেবী, এই শিলাদেবী আসলে তার যে জায়গায় বন্দি করে রাখা হয়েছিল সেখান থেকে পালিয়ে আসে, এখানেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল, অর্থাৎ নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। এই জন্যই আসলে এই জায়গাটার নাম শিলাদেবীর ঘাট বলা হয়। জায়গাটার নাম শিলাদেবীর ঘাট বলা হয়। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, পরশুরামের মায়ের মাথা কাটার পরে পরশুরাম তার মায়ের যখন নিজের মায়ের মাথা কেটেছিল, তখন অভিশাপ হিসাবে তার হাতের যে কুড়াল, সেই কুড়ালটা তার হাতের সাথেই লেগেছিল। তো তার বাবা বলেছিল যে তার মাকে মারার জন্যই আসলে হাতের থেকে কুড়ালটা সরতেছে না। তো এই কুড়ালটা এমন এক জায়গায় গিয়ে সরবে, পরশুরামের বাবা বলেছিল যে তার মায়ের মাথা কাটার জন্যই অভিশাপ হিসেবে কুড়ালটা তার হাতে লেগে আছে। তো তাকে বলেছিল যে করতোয়া নদীর এমন একটা জায়গা আছে যে জায়গায় নদীর কোনো বাঁক না থাকলেও ওখানে পানি ঘূর্ণীয়মান অবস্থায় যাবে, এবং ব্যাঙ যেখানে সাপকে খায় সেখানে ব্যাঙ সাপকে খাবে। সেরকম একটা জায়গায় গিয়ে যদি সে গোসল করতে পারে অথবা হাত ধুতে পারে, তাহলেই তার হাতের সেই কুঠারটা খুলে যেতে পারে। ঠিক এই জায়গাতেই কিন্তু পানি, নদীর বাঁক না থাকলেও এই জায়গার পানি সব সময় ঘূর্ণীয়মান অবস্থায় যায়, যার কারণে উনি এখানে এসেই হাত ধোয়ার পরে কুড়ালটা তার হাত থেকে খুলে গিয়েছিল, এবং এখান থেকেই তার আসলে রাজা হওয়ার যে চিন্তা ভাবনা এখান থেকেই সে শুরু করেছিল, এবং রাজা লাল এবং নীল এর সাথে প্রতারণা করার জন্য তাদের রাজদরবারে গিয়ে সেনাপতি হয়েছিল, এবং পরবর্তীতে সে রাজা হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, এই শিলাদেবীর ঘাট এবং মহাস্থান সব কিছুই আপনাদেরকে বিস্তারিত দেখাবো।